আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব করণ কারক। করণ কারক কাকে বলে? ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ সহায়ককেই করণ কারক বলা হয়। অর্থাৎ কোনো কাজ করতে গেলে যে যন্ত্রপাতি বা যে জিনিসপত্রের আমরা সহায়তা নিয়ে থাকি, সেই সহায়ক বস্তুগুলোকেই বলা হয় করণ কারক। করণ কারক বাক্যের মধ্যে আমরা কিভাবে চিনব? দুটি প্রশ্ন করার মাধ্যমে আমরা বাক্যের মধ্যে করণ কারক চিনতে পারি। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা কি উপায়ে, কিসের দ্বারা কি উপায়ে, দুটি প্রশ্ন করে বাক্যের মধ্যে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে করণ কারক। একটা উদাহরণ দিলে আরেকটু সহজ হবে। দেখুন, এখানে বাক্যটা হচ্ছে নীরা কলম দিয়ে লেখে। এখানে প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে কি ক্রিয়া। ক্রিয়া কোনটা? লেখে। লেখাটা হচ্ছে কাজ বা ক্রিয়া বা ভার্ব। এখন এই যে লেখার কাজটা নীরা করতেছে, কি দ্বারা করতেছে, কিসের উপায়ে করতেছে, কিভাবে করতেছে। দেখেন তো কি উপায়ে করতেছে। উপায় দ্বারা প্রশ্ন করলে এখানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু যদি প্রশ্ন করা হয় কি দ্বারা করতেছে, নীরা কি দ্বারা লিখতেছে? কলম দ্বারা লিখতেছে। এই কলমটি হচ্ছে এখানে করণ কারক, বা এই কলমটি একটি উপকরণ বা বস্তু, সহায়ক বস্তু বা উপকরণ। আরেকটা উদাহরণ দেখেন, জগতে কীর্তিমান হয় সাধনায়। জগতে কিসের দ্বারা কীর্তিমান হয়? সাধনার দ্বারা। সাধনা একটা উপায়, এই উপায়ে মানুষ বিখ্যাত হতে পারে জগতে। করণ কারকে বিভিন্ন প্রকার বিভক্তি ব্যবহার করা হয় বিভিন্ন সময়। তো আমরা সেই বিভক্তিগুলো এখন জানব। প্রথম বিভক্তি হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি বা অবিভক্তি। উদাহরণ, ছাত্ররা বল খেলে। ছাত্ররা কি খেলে? বল খেলে। কিসের দ্বারা খেলে? বল দ্বারা খেলে। এখানে যদি বলতাম ছাত্ররা ক্রিকেট খেলে, যদি বলের জায়গায় ক্রিকেট লিখতাম তাহলে সেটা করণ কারক হতো না। কারণ ক্রিকেট দ্বারা কি খেলা যায়? না, ক্রিকেট দ্বারা খেলা যায় না। বল দ্বারা খেলা যায়, কিন্তু ক্রিকেট দ্বারা খেলা যায় না। ক্রিকেট একটা খেলার নাম, কিন্তু বল হচ্ছে একটা বস্তুর নাম। আচ্ছা, শূন্য বা অবিভক্তি। ছাত্ররা বল দ্বারা খেলে। এখন দেখো বল, বল, এখানে বল উচ্চারণ করতে গেলে দেখো বল, বল, এখানে কি কোনো বিভক্তি যুক্ত হয়নি। বল লয়ের সাথে কোনো কি বিভক্তি যুক্ত হয়েছে? যেমন খেলে, 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 এখানে একার যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে এ বিভক্তি আছে, এখানে এ বিভক্তি আছে। কিন্তু এখানে দেখো বল, বল, এখানে কি কোনো বিভক্তি দেখা যাচ্ছে? না, এখানে কোনো একটা বিভক্তি সহজে চেনা যাচ্ছে না। এরকম যদি কোনো শব্দ থাকে তখন সেটাকে আমরা বলবো কি শূন্য বিভক্তি বা অবিভক্তি। অবিভক্তি বলবো। তখন এটাকে আমরা কি বলি? করণ কারকে প্রথমা বিভক্তি। ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। ধরো তোমার বাড়িতে কেউ ডাকাত পড়েছে, ডাকাত পড়ার পরে সে ডাকাত কি করলো? তোমাকে অবশ্যই তুমি বাধা দেবা। বাধা দেওয়ার পরে ডাকাতরা তোমার মাথায় কি করলো? আঘাত করলো। কি দ্বারা আঘাত করলো? লাঠি দ্বারা আঘাত করলো। এই যে লাঠি দ্বারা আঘাত করলো, লাঠির সাহায্যে তোমাকে আঘাত করলো, এটি একটি সহায়ক বস্তু। এই সহায়ক বস্তুটিকে বলা হয় করণ কারক, তৃতীয়া বা দ্বারা বিভক্তি। করণ কারকে তৃতীয়া বিভক্তি কি? দ্বারা বিভক্তি। লাঙল দ্বারা জমি চাষ করা হয়। এখানে মূল ক্রিয়া হচ্ছে কি? চাষ করা। চাষটা হচ্ছে কি? ক্রিয়া। কিসের দ্বারা চাষ করা হচ্ছে? লাঙল দ্বারা। কিসের দ্বারা? লাঙল দ্বারা। এখানে যদি বলা হতো লাঙল জমি চাষ করা হয়, দ্বারা শব্দটা ধরো এখানে নাই, লাঙল জমি চাষ করা হয়, এখানে বাক্যের কি কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? না। যখনই শব্দের সাথে দ্বারা শব্দটা যুক্ত হয়েছে ঠিক তখন বাক্যটা একটি অর্থ প্রকাশ করেছে। লাঙ্গলের সাথে জমির
এই দুটি শব্দের মাঝখানে দ্বারা শব্দটা বসে যে সম্পর্ক নির্ণয় করেছে, এই সম্পর্ক নির্ণয় করাটাকে কি বলা হয়? বিভক্তি। এই সম্পর্ক নির্ণায়ক শব্দগুলোকেই বলা হয় বিভক্তি। এটা হচ্ছে করণকারকে তৃতীয়া বিভক্তি। আমরা কান দ্বারা শুনি, ক্রিয়া হচ্ছে শুনি। কি দ্বারা শুনি? কান দ্বারা শুনি। কান হচ্ছে কি? করণকারক। এখন যদি বলা হতো আমরা কান শুনি, ধরো দ্বারা শব্দটি নেই, আমরা কান শুনি, দ্বারা শব্দটি না থাকলে, এই বিভক্তিটা না থাকলে এই শব্দের কোনো অর্থ থাকতেছে না। এই কারণে যখন দ্বারা শব্দটি যুক্ত হয়েছে, দ্বারা শব্দটি যুক্ত হওয়ার মাধ্যমে কান এবং শুনি এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক নির্ণয় হয়েছে। এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক নির্ণয় করে বাক্যটা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করেছে। আমরা কান দ্বারা শুনি, এই যে সম্পর্ক নির্ণয় করলো দ্বারা, এটাই হচ্ছে কি? বিভক্তি। এরপরে আছে দিয়া বিভক্তি। মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন। আচ্ছা, মন দিয়া বিদ্যা উপার্জন করো, এখানে যদি দিয়া শব্দটি আমরা না রাখতাম বাক্যের মধ্যে, তাহলে দেখো মন করো সবে বিদ্যা উপার্জন, এখানে এই বাক্যের কি কোনো অর্থ আসতেছে? না, কোনো অর্থই আসতেছে না। যখন বাক্যের মধ্যে মন এবং করো এর মাঝখানে দিয়া শব্দটি যুক্ত হচ্ছে, তখনই এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। এই যে দিয়া শব্দটি যুক্ত হলো, এই কারণে এটিকে বলা হয় সম্পর্ক নির্ণায়ক শব্দ বা বিভক্তি। এটা হচ্ছে করণকারকে দিয়া বিভক্তি বা তৃতীয়া বিভক্তি। এরপরে আছে করণকারকে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি। দেখো, ফুলে ফুলে ঘর ভরেছে। কিসের দ্বারা ঘর ভরেছে? ফুলে ফুলে ঘর ভরেছে। আচ্ছা, এখানে দেখো একার আছে, দুটি শব্দের মাঝখানেই একার আছে। এখন ধরো এই একারটা তুলে দিলাম, একারটা তুলে দিলে দেখো উচ্চারণটা কি হচ্ছে? ফুল ফুল ঘর ভরেছে। শব্দটা পরিপূর্ণ স্পষ্ট কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না এই বাক্যটা। যখনই ফুল ফুল ঘর ভরেছে উচ্চারিত হবে, তখন এই বাক্যটা কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না। কিন্তু যখনই ফুল এর সাথে এ বিভক্তি যুক্ত হচ্ছে, তখনই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে যুক্ত হয়েছে কি? এ বিভক্তি। আকাশ মেঘে ঢাকা। এখন বাক্যটা যদি উচ্চারিত হতো, আকাশ কিসের দ্বারা ঢাকা? মেঘ দ্বারা ঢাকা। মেঘ হচ্ছে করণকারক। এখন যদি এই যে এ বিভক্তিটা এখানে না থাকতো, একারটা না থাকতো, তবে উচ্চারিত কি হতো? আকাশ মেঘ ঢাকা। যদিও বোঝা যাচ্ছে আকাশ মেঘে ঢাকা আর মেঘ ঢাকা প্রায় শব্দটা একই রকম, কিন্তু এটা পরিপূর্ণতা পাচ্ছে না। যখনই একার যুক্ত হয়েছে বা এ বিভক্তি যুক্ত হয়েছে, তখন শব্দটা শুনতেও সুন্দর শোনা যাচ্ছে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। শিকারী বিড়াল গোফে চেনা যায়। শিকারী বিড়াল কিসের দ্বারা চেনা যায়? গোফ দেখে চেনা যায়। এখন দেখো, যদি বাক্যটা এমন হতো একার যুক্ত না হতো, তাহলে এখানে কি হতো? শিকারী বিড়াল গোফ চেনা যায়। এই যে দ্বারা শব্দটা, গোফ দ্বারা, একারের যুক্ত হওয়ার মাধ্যমে এখানে উজ্জ্বলভাবে দ্বারা উচ্চারিত হচ্ছে। শিকারী বিড়াল গোফ দ্বারা চেনা যায়। কিন্তু যদি এখানে একারটা না থাকতো, তাহলে কি উচ্চারিত হতো? শিকারী বিড়াল গোফ চেনা যায়। কি চেনা যায়? গোফ চেনা যায়। একেবারে উল্টো একটা অর্থ প্রকাশ করত, কোনো প্রকার সঠিক উত্তর দিতে পারতো না। এই যে একার যুক্ত হয়ে বা এ যুক্ত হয়ে শব্দের মাঝখানে দুটি শব্দের মধ্যে যে সম্পর্ক নির্ণয় করলো বিভক্তির মাধ্যমে, এটাই হচ্ছে এ বিভক্তি বা করণকারকে সপ্তমী বিভক্তি। ঠিক তেমনি
জ্ঞানে বিমল আনন্দ লাভ হয় এ বিভক্তি। কলমে ভালো লেখা হয় এ বিভক্তি। নতুন ধান্যে হবে নবান্ন, কিসের দ্বারা হবে নবান্ন? নতুন ধান্যে। এখন যদি উচ্চারিত হতো নতুন ধান হবে নবান্ন, ধানই নবান্ন হয়ে যেত। নতুন ধান হবে নবান্ন, এখানে ধান নিজেই নবান্ন হয়ে যেত যদি এই একারটা না থাকতো বা এ বিভক্তিটা না থাকতো। এ বিভক্তিটা যুক্ত হওয়ার কারণে এখানে বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। নতুন ধান্যে হবে নবান্ন, অর্থাৎ নতুন ধান দ্বারা নবান্ন হবে। এখানে ধানটি হচ্ছে কি করণকারক, আর এই যে এ যুক্ত হয়েছে এটি হচ্ছে করণকারকে সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি, তে বিভক্তি। সপ্তমী বিভক্তি বা তে বিভক্তি। এত সটতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা। কিসে মাখা? মধুর দ্বারা মাখা। এখানে এই যে দেখো দ্বারা বোঝাতে তে যুক্ত হয়েছে। এখন যদি লেখা হতো তবু যেন তা মধুমাখা, হ্যাঁ বাক্যটা একটু পরিপূর্ণ অর্থ দিচ্ছে। মধুমাখা আর মধুতে মাখা একই রকম, কিন্তু যখনই তে যুক্ত হচ্ছে মধু দ্বারা মাখা, তে যুক্ত হওয়ার কারণে বাক্যটা পরিপূর্ণ অর্থ স্পষ্ট অর্থ প্রকাশ করতে পারতেছে। ঠিক তেমনি লোকটা জাতিতে বৈষ্ণব। লোকটা কিসের দ্বারা বৈষ্ণব? জাতি দ্বারা বৈষ্ণব। এখন যদি বলা হয় লোকটা জাতি বৈষ্ণব, অর্থটা একটু অন্যরকম লাগতেছে। যখনই শব্দের সাথে তে যুক্ত হয়েছে তখনই এখানে বোঝা যাচ্ছে লোকটা জাতি দ্বারা বৈষ্ণব, অর্থাৎ তার বাবা মা 14 গোষ্ঠী ছিল কি বৈষ্ণব, তাই সেও বৈষ্ণব। এরপরে আছে করণকারকে সপ্তমী বিভক্তি বা অবিভক্তি। চেষ্টায় সব হয়। কিসের দ্বারা সব হয়? চেষ্টার দ্বারা সব হয়। এখানে চেষ্টা হচ্ছে করণকারক, অবিভক্তিযুক্ত হওয়ার মাধ্যমে পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে চেষ্টায় সব হয়। যদি অবিভক্তিযুক্ত না হতো তাহলে বাক্যটা উচ্চারিত হতো কি চেষ্টা সব হয়। অবিভক্তিযুক্ত হওয়ার মাধ্যমে বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে চেষ্টার দ্বারা সব হয়। এ সুতায় কাপড় হয় না। এখানে সুতা হচ্ছে করণকারক, এ সুতা দ্বারা কাপড় হয় না বোঝাচ্ছে বাক্যটা এভাবেই। এখানে যদি অবিভক্তিযুক্ত না হতো তাহলে উচ্চারিত হতো কি এ সুতা কাপড় হয় না, অর্থাৎ সুতাটা কাপড় হয় না, সুতাটাই কাপড় হয় না। যখন অবিভক্তিযুক্ত হয়েছে তখন বাক্যটা অর্থ প্রকাশ করতেছে কি এ সুতার দ্বারা কাপড় হয় না। নিজের চেষ্টায় বড় হও। এখানে চেষ্টা এটি হচ্ছে করণকারক। কিসের দ্বারা বড় হও? চেষ্টার দ্বারা বড় হও। চেষ্টা হচ্ছে কি করণকারক। এখন যদি বাক্যটা এভাবে উচ্চারিত হতো নিজের চেষ্টা বড় হও, অবিভক্তি যদি না থাকতো নিজের চেষ্টা বড় হও, এই যে নিজের চেষ্টার দ্বারা বড় হও বা চেষ্টার দ্বারা বড় হও, এই যে দ্বারা বোঝাচ্ছে অবিভক্তি যুক্ত হওয়ার মাধ্যমে, অর্থাৎ অবিভক্তি যুক্ত হয়ে চেষ্টা এবং বড় হও এই শব্দগুলোর মধ্যে এই অবিভক্তি সম্পর্ক নির্ণয় করেছে এবং সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে নিজের চেষ্টা দ্বারা বড় হও বা নিজের চেষ্টায় বড় হও। তো আশা করি আজকের ক্লাসটি অনেক ভালো লেগেছে সবার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।